জি, রুমিন ফারহানা, আপনার তরফ থেকে আইনি পদক্ষেপ তো নেওয়া হয়েছে, আপনি তো মামলা করেছেন। এরপরে আসলে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? প্রশাসন ওদের আরেকটা কাউন্টার মামলা নিয়েছে, ওরাও আমার নেতাকর্মীদের বিরুদ্ধে পরে মামলা করেছে একদিন পরে। এই ঘটনায় কারা জড়িত ছিলেন? ওখানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান যিনি তিনি নন, সাবেক সাধারণ সম্পাদক এবং যিনি এখন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিতে আছেন, ওনার একক নেতৃত্বে উনি প্রায় 50-60 জনের একটা মানে গুন্ডা বাহিনী আমি বলবো, তারা একরকম দখল নেয় শহীদ মিনারের। 12টা বাজে 10 মিনিট আগে আমি ওখানে পৌঁছাই। এখানে দুই তরফের ফেলিওর আছে, প্রশাসনের একটা বিরাট ফেলিওর আছে, আর ওই ভদ্রলোকের আমি আসছি। প্রশাসনের যে ফেলিয়ার সেটা হচ্ছে প্রশাসনের যেটা দায়িত্ব ছিল যে এই জায়গাটায় যখন সংসদ সদস্য এসে ফুল দেবেন তিনি যাতে নিরাপদে নির্বিঘ্নে ফুল দিতে পারেন সেজন্য জায়গাটা ক্লিয়ার রাখা, পরিষ্কার রাখা। সাধারণত ক্রাউড হয়ে যায় তো অনেক সময়, ক্রাউডটাকে ম্যানেজ করা। ক্রাউডের কোনো ম্যানেজমেন্ট ওখানে ছিল না এবং আমার কাছে মনে হয়েছে যে প্রশাসনের একরকমের গা ছাড়া ভাব ছিল, কারণ যেহেতু আমি সরকারি দলের এমপি না, সো আমার উপর আঘাত আসলেই বা কি, আমার নেতাকর্মীদেরকে ফেলে দিলেই বা কি, আমি তো সরকারি দলের এমপি না। সো প্রশাসনের এরকম এক ধরনের গা ছাড়া ভাব ছিল। যেহেতু এটি নবনির্বাচিত সরকার এবং এই সরকারটি যেই দল গঠন করেছে তার সেই দলের সঙ্গে আমি দীর্ঘদিন রাজনীতি করেছি, আমার অনুরোধ থাকবে যে 212 জনের বাইরে যেই বাকি 80-90 জন এমপি আছেন, 88 জন এমপি, তাদের প্রত্যেকের নিরাপত্তা এবং প্রত্যেকে যাতে এলাকায় নির্বিঘ্নে কাজ করতে পারে সেই ব্যাপারে এখনই সরকারের উচিত হবে স্পষ্ট নির্দেশনা প্রশাসনকে দিয়ে দেওয়া, যে এই প্রশাসন যেন আগের আমলের প্রশাসনের মতো এটা মনে না করে যে এমপি যদি সরকার দলীয় না হয় তাহলে সেই এমপির উপর যে কোনো হেনস্থা হতে পারে, আমাদের এখানে কোনো দায় দায়িত্ব নাই। এটা যাতে প্রশাসন মনে না করে সেজন্য এই সরকারের, নতুন সরকারের উচিত হবে স্পষ্ট একটি বার্তা দিয়ে দেওয়া, যেটি নতুন সরকার, নতুন রাজনীতি, নতুন স্বপ্ন, নতুন পথ চলা। সো এইরকম পথ চলায় একেবারে সমাজের সবচেয়ে বিরোধী মতের যেই ব্যক্তিটি থাকবে তারও সকল নিরাপত্তা দেবার দায়িত্ব রাষ্ট্র নেবে। 1। 2 হচ্ছে ওখানে আমার প্রায় 500-600 কর্মী ছিল, আরো বেশি, আর ওদের ছিল 50-60 জনের মতো। সো আমি যদি চাইতাম ওখানে কিন্তু একটা বাজে ইনসিডেন্ট হয়ে যেতে পারত, মুহূর্তের মধ্যে হয়ে যেত। আমি আমার নেতা কর্মীদেরকে ধন্যবাদ দেব, তারা সর্বোচ্চ শান্ত থেকেছে। আমার একজন কর্মীকে পিটিয়ে একেবারে মানে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, 2 দিন ছিল সে হাসপাতালে, খুবই খারাপভাবে তাকে বেধড়ক মারধর করা হয়েছে। সো পুলিশের চোখের সামনে কিন্তু এই ঘটনাগুলো হয়েছে। আমার প্রশ্ন হলো পুলিশ অন স্পট কেন গ্রেফতার করলো না? হতে পারে পুলিশের মজ্জাগত একটা ধারণা আছে, দীর্ঘদিন পুলিশ একভাবে পরিচালিত হয়েছে যে সরকারি দলের কোনো নেতাকর্মী যত বড় অন্যায় করুক না কেন তাদের একটা ব্লাইন্ড আই সেখানে থাকবে, তারা চোখ বন্ধ করে দেখে না দেখার ভান করবে। কিন্তু এটা এই সরকারের কাছে তো আমাদের প্রত্যাশা অন্যরকম, তাই না? কারণ 2000 মানুষের জীবন, 30,000 মানুষ আহত হওয়া, একটা গণ অভ্যুত্থান, রক্তাক্ত গণ অভ্যুত্থান, তারপরে নতুন নির্বাচন, নতুন সরকার। সো আশা করব অতীতের যেই ভুল, অতীতের যেই রাজনৈতিক সংস্কৃতি সেটার পুনরাবৃত্তি হবে না। আশা করব নতুন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। জি, সবার জন্য নিরাপদ। গত এক সপ্তাহে কি সেরকম বাংলাদেশের প্রতিফলন দেখতে পাচ্ছেন কিনা? আমার সাথে ঘটনাটি দুঃখজনক, খুবই খুবই খারাপ ঘটনা হয়েছে। আপনি যদি সবই বাদ দেন, হেলাল ভাই যে কথাটা বললেন আমি একদম একমত। ধরেন আমি সংসদ সদস্য না, তাতে কি? আমি তো বাংলাদেশের নাগরিক। অনেকেই আমার বাবার পরিচয় নিয়ে আসছেন যে উনি ভাষা আন্দোলনের মহানায়ক, তো ওনার সন্তান দিতে পারছে না। না, আমি সেটাকেও যুক্তিতে আনবো না। শুধু বাবার সন্তান হিসেবে কেন, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার শতভাগ নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্রের। একদম সোজা সাপটা কথা, আমার নিরাপত্তা দেবার দায়িত্ব রাষ্ট্রের। এবং এই মেসেজটা এই সরকার, আমি আশা করব, তার প্রতিটা মেশিনারিজের মধ্যে ছড়িয়ে দেবে যে আমার সবচেয়ে বিরোধী যেই ব্যক্তি রাষ্ট্রে বাস করছে সেও যাতে শতভাগ নিরাপত্তার সাথে বাস করতে পারে সেটা এনশিওর করার দায়িত্ব রাষ্ট্রের।
এবং এই মেসেজটা লাউড অ্যান্ড ক্লিয়ার এই সরকার দেবে আমি আশা করি। জি, ধন্যবাদ। আমি একটা এক মিনিট বলি, দেখেন আমরা যদি একটু জনাব সোহরাব হাসান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমরা একটু তাকে স্বাগত জানাই। আমার বক্তব্য হলো যে রবীন্দ্রনাথ খুব ভালো একটা কথা বলছে, 500-600 লোক আর ভার্সেস 50-60 জন। এটা আমি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, এটা কিন্তু মানে এই জায়গা টাসেল হলে 500-600 লোকই জিতবে, তাই না? তাহলে 500-600 লোক জেতেনি, ওনার ভাষায় জিতছে 50-60 জন। টাসেল হতে দেয়নি যে হেলাল ভাই। 50-60 জন লোকের যে নেতা, যাকে গুন্ডা বলা হচ্ছে, সেই লোকটা যদি আজকে টকশোতে থাকতো তাহলে কিন্তু আমরা একটা ক্লিয়ার মেসেজ পেতাম। যেহেতু আমি ছিলাম না, শুধু এই যে আমাদের যে সাবেক সেক্রেটারি, জেলা কমিটির নেতা, তার নামটা আমি জানি না, তিনি এই বিষয়ে যদি কোনো স্টেটমেন্ট দিয়ে থাকেন, তার তো একটা বক্তব্য নেওয়া উচিত, দুজনেরই বক্তব্য নেওয়া উচিত। আমি কিন্তু এই ঘটনাকে সাংঘাতিকভাবে নিন্দা জানাচ্ছি, কিন্তু আমি তো ইউনিলেটারালি শুনছি, একপক্ষীভাবে শুনছি, আপনিও তাই শুনছেন, সোহরাব ভাইও তাই শুনছেন, পত্রিকাও আমরা তাই দেখছি। ওনার যদি কোনো বক্তব্য থাকে সেটাও নেওয়া উচিত। এবং আমার কাছে যেটা বলছে 500-600 ভার্সেস 50-60 জন, এইটার জন্য এরা আমার 40 বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় আমি দেখিনি যে আমরা যদি 500-600 লোক থাকি, 50-60 জন লোক আমাদের উপর আক্রমণ করবে, এইটা কিন্তু আমার কাছে একটু কেমন যেন মনে হচ্ছে। কারণ আমি রাজনীতিতে দেখিনি এরকম কোনো। আমরা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি তখনও যদি আমাদের, আমি খুবই আশান্বিত হতাম যদি আজিজুল বারী হেলাল ভাই যদি কিন্তু ছাড়া কথাটি বলতেন। হ্যাঁ, আমি কিন্তু আগেই বলেছি এটা ভয়াবহ ঘটনা ঘটে যেত ওখানে, 50 জনকে ওখানে ফেলে দেওয়া কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমি ধৈর্য ধরতে বলেছি এবং আমার কর্মীরা ধৈর্য ধরেছে। আমার কর্মীরা একদম টু শব্দ করেন, বিকজ আমি বলছি একদম চুপ। আর ভিডিও আছে, তো ভিডিও দেখলে এখন কারো মুখের বয়ান শোনার কোনো দরকার নাই ভাই। আমার ফুল ছেঁড়া হয়েছে, পাড়ানো হয়েছে, এটার ভিডিও আছে। এখন সরকারি দলে গেলে যদি গণমাধ্যমের দিকে চোখ না থাকে তাহলে তো এই সরকার নিয়ে খুব আশান্বিত হতে পারছি না। আমি আমার প্রথমে যে বক্তব্য দিয়েছিলাম, হেলাল সাহেব যদি কিন্তু ছাড়া কথা বলতেন তাহলে আমি বরং কিছুটা আশান্বিত হতাম, কিন্তু উনি যদি ভিডিওটা দেখেন, পুরো ভিডিও একটা দুটা না, বাংলাদেশের প্রতিটা চ্যানেল সেটা কভার করেছে, পুরো ভিডিও আছে। সেটা দেখলেই আপনি বুঝবেন কেন 500-600 বনাম 50-60-এ আমার নেতা কর্মীরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। এটা একটা মিরাকেল। কিন্তু এই যদি এই মিরাকেলটা যে কিভাবে হলো, আমার কাছে মিরাকেল মনে হচ্ছে। এই যে রুমিন ফারহানা জেতা যেমন মিরাকেল, না না, রুমিন ফারহানা জেতা মিরাকেল না। মিরাকেলটা হলো 500-600 ভার্সেস 50-60 জন হেরে গেল। এরকম ঘটনা পৃথিবীতে একবার ঘটছে, পৃথিবীতে একবার ঘটছে এই ঘটনা। হেলাল সাহেব, আপনি বারবার ভুল করছেন। ওখানে আমি কুস্তি লড়িনি, আমি ওখানে শান্ত থাকতে বলেছি। এই কথাটা আপনি বারবার মিস করছেন। ওরা আমার কথা শুনেছে। লিডারশিপ, দিস ইজ লিডারশিপ। ওরা শুনেছে আমার কথা। এত দ্রুত ডেভেলপড হয় লিডারশিপের উপর। আপনারা লেখাপড়া করেছেন লিডারশিপের উপরে, যে একজন লিডারের কথায় 500-700 লোক মুহূর্তের মধ্যে, এবং উনি ওখানে লিডারশিপটা গ্রো করছে কতদিনের? 10 বছর। 2017 সাল থেকে এলাকায় আমি কাজ করছি। হ্যাঁ, কাজ করছেন, কিন্তু লিডারশিপে আপনার বিএনপি তার সাথে ছিল, তাই না? আপনি বিএনপি থেকে সরে আসলেন যখন, তখন থেকে আমি কিন্তু আরো 10টা জায়গায় ঘটনা ঘটতে উৎসাহিত করবে। আমি বলছি যে ওই যে লোকটার বিরুদ্ধে গুন্ডা বলছেন তার বয়ানটা নিলেও ভালো হয়। আমি বলছি যে এটা মিরাকেল। দেখেন, এটা মিরাকেল। এইরকম 500-600 ভার্সেস 50 পৃথিবীতে একবার ঘটেছে এরকম। ওখানে কার পক্ষে কতজন ছিলেন আমার মনে হয় এই আলোচনা খুব একটা প্রাসঙ্গিক না। উনি বলছেন এইজন্য এই ঘটনাটি ঘটেছে, বলছেন বলে আমি বলছি যে আমার নেতাকর্মী যদি আমার কন্ট্রোলে না থাকতো ওই দিন ওখানে ম্যাসাকার হতো, আমি সেটাই বলেছি। এবং এরপরে পুলিশ প্রশাসনের আসলে ভূমিকা কি ছিল সেটি আমরা জানতে চাচ্ছিলাম, যে প্রশাসন এরপরে কি ভূমিকা নিয়েছে। আমরা জানতে পারলাম যে এখন পর্যন্ত প্রশাসন খুব বেশি ভূমিকা নেয়নি। জনাব সোহরাব হাসান, আপনার যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে। আরেকটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি। নিশ্চয়ই আপনি দেখেছেন যে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান, ধানমন্ডি লেক, চাঁদপুর সহ বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে মারধর, আটকের ঘটনা ঘিরে একটা আলোচনা সমালোচনা চলছে, এবং পুলিশকে আমরা বেশ মারমুখী একটা আচরণ করতে দেখেছি। এই আচরণ কি বার্তা দিল? ধন্যবাদ। এখন দুজন সংসদ সদস্য আছেন, তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি কথা শুরু করছি। পুলিশ আসলে কি সরকার বদলায়, কিন্তু পুলিশ কি বদলায়? এটা হচ্ছে বড় প্রশ্ন। যেখানেই যা ঘটুক, সোহরাওয়ার্দী উদ্যানে একজনই ছাত্র না, তার সাথে তর্ক হয়েছে, তার
4-5 জন পুলিশ মিলে তাকে পিটানো, তারপর তাকে হাসপাতালে পাঠানো, এবং অন্য অন্য জায়গায় আবার কোথাও কোথাও হয়তো নাগরিকদের মধ্যে তারাও যারা অপরাধী হাতে নাতে ধরা পড়ে তারাও হয়তো বেপরোয়া আচরণ করে। তা পুলিশের মধ্যে একটা এই নির্বাচনের পর তাদের মধ্যে আস্থা ফিরে এসেছে, নিজেদের মধ্যে মনোবল ফিরে এসেছে, কিন্তু সেটা আবার কোথাও কোথাও বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে যায়। এটি ভয়ের কারণ। এখন সরকার এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, নিয়ন্ত্রণ করতে পারবে সেটি। যেমন ব্রাহ্মণবাড়ির যে ঘটনাটি ঘটেছে, শহীদ মিনারের একজন পোল দেয়া নিয়ে প্রথমত হচ্ছে এটি কেন ঘটবে, এত মানে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, অবাঞ্ছিত। তা এখন অবাঞ্ছিত ঘটনার যারা ঘটিয়েছেন তাদের নিবৃত্ত করার দায়িত্ব কিন্তু নেতৃত্বের, যে পক্ষেই হোক। এখন এটি সবাই দেখেছেন। আর কতজন ছিল তার চেয়েও বড় হচ্ছে যে এরকম বিএনপি তো ক্ষমতায়, যখন 21শে ফেব্রুয়ারি তো তখন বিএনপি ক্ষমতায় এসেছে। সুতরাং তার বিএনপিরই উচিত ছিল ওখানকার স্থানীয় নেতৃত্বের যাতে কোনো অঘটন না ঘটে, যাতে ওখানকার একজন স্বতন্ত্র সদস্য যিনি কিছুদিন আগেও বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন, এখন সাংগঠনিকভাবে যুক্ত নয়, কিন্তু বিএনপির যে কাঠামোর তিনি বাইরে নন, তার সঙ্গে হয়তো তার সঙ্গে বেশিরভাগ মানুষ তার সঙ্গে আছেন বলেই তো তিনি জয়ী হয়েছেন। এখন তারা যদি সংখ্যা লঘিষ্ঠ হয়, তারা কেন তার ফুল দিতে, তাকে শহীদ মিনার শ্রদ্ধা জানাতে বাধা দেবেন? এটি যদি অন্য কোনো ঘটনার, আমরা জানি না যে হেলাল ভাই বললেন যে তার প্রতিক্রিয়া পেলে, আর তিনি ওখানে সংবাদ সম্মেলন করে কিছু বলেছেন, আমার মনে হয় না। যদি বলে থাকেন তাহলে আমরা সেটা পেতাম। কথা হচ্ছে যে প্রথমেই তো হচ্ছে এই ঘটনাগুলো কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, কোনোভাবেই বাঞ্ছিত নয়। যারা ঘটিয়েছে, আমি মনে করি যে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বেরও এখানে হস্তক্ষেপ করা প্রয়োজন। কারণ এটি দলের বদনাম হচ্ছে শুধু ব্রাহ্মণবাড়িয়ার না, সারা দেশেই বিএনপির বদনাম হয়েছে। যারা বিএনপির নন তারা নিজেদের নিরাপদ বোধ করবেন না। আমি আশা করি হেলাল ভাই এলাকা সহ সব জায়গায় এই বার্তাটি দলীয় নেতাকর্মীদের দেওয়া উচিত। জি, আর পুলিশের, জি, আমরা গত এক সপ্তাহের সরকার গঠিত হয়েছে, এক সপ্তাহ সময় গেছে, কারণ গত মঙ্গলবারে তারা শপথ নিয়েছেন, আজকে আরেক মঙ্গলবার। এর মধ্যে আসলে সরকার কেমন করলো, সেই আলোচিত কিছু ঘটনা নিয়ে বেশ আলোচনা হয়েছে, কিছু সিদ্ধান্ত নিয়ে বেশ আলোচনা হয়েছে, সেগুলো নিয়ে দর্শকদের সামনে আজ আমরা কথা বলতে চাই। বিরতির পরে এসে আমরা আরো বেশ কিছু বিষয় আছে, কিছু গুজব আছে, যেমন একটি গুজব বাজারে বেশ শক্তিশালী হয়ে উঠছে, সেটি হচ্ছে এবারে নির্বাচন সমঝোতার নির্বাচন। এ ধরনের একটি কথা বারবার বলা হচ্ছে, এই ধরনের কথা কেন আসছে সেই বিষয় নিয়েও আপনাদের সাথে কথা বলতে চাই। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চার মুক্তবাগ অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। জনাব সোহরাব হাসান, আপনার সঙ্গে কথা হচ্ছিল, বলছিলাম যে বাজারে বেশ কিছু গুজব শোনা যাচ্ছে, বিশেষ করে নির্বাচনের পর থেকে, এবং একটা গুজব বেশ শক্তিশালীভাবে বারবার ঘুরে ফিরে আসছে, সেটি হচ্ছে যে এবারের নির্বাচন নাকি সমঝোতার নির্বাচন। আপনি কি এই ধরনের কোনো গুজব শুনেছেন? না, গুজব তো গুজব। এখন এটা যে কথাটা বলা হচ্ছে, বিভিন্ন আসন নিয়ে বলা হচ্ছে, সেটি প্রমাণ সাপেক্ষ, অর্থাৎ তথ্য প্রমাণ দিয়ে এটি বলতে হবে, জানাতে হবে যে হ্যাঁ অমুকে হেরে গেছিল, তাকে জেতানো হয়েছে। তো এরকম কার যাদের বিষয়ই আছে। এখন এখানে আমরা দুই পক্ষ থেকেই আমরা অভিযোগ পেয়েছি। একটা হচ্ছে বিএনপি অভিযোগ করেছে যে জামাতের আমির সহ কয়েকটি আসনের, তাই এনসিপির আহ্বায়ক সহ। আবার জামাত ইসলাম থেকে অভিযোগ আছে যে ঢাকায় বিএনপির চেয়ারম্যান সহ অনেকে হেরে গেছিলেন, তাদের দলীয় প্রধান, তারপর যিনি হব প্রধানমন্ত্রী, তিনি কোনো নির্বাচনে হারবেন এটি তারা মানতে পারেননি। এ কারণে এখন এটা সমঝোতা না ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা তো আমরা বেশ আগে থেকেই শুনেছি। নির্বাচন কদিন আগে থেকে, 2 দিন আগে থেকে কি ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়, ভোট কেনাবেচা, ব্যালট আটক, তারপর টাকার বস্তা ধরা পড়া। তো সবটা মিলে নির্বাচনের যে সুষ্ঠু নির্বাচনের যে চরিত্র, যে বৈশিষ্ট্য, সেটি কিন্তু ব্যাহত হয়েছে বিভিন্ন জায়গায়। তারপর জবরদস্তি, প্রশাসনকে ব্যবহার করা, যে যেখানে পেরেছে এটা কিন্তু করেছে, এটা যে করেনি তা নয়। তবে যে এই নির্বাচনের যেটি বলা হয় যে মানুষের যে রায়, মানে মানুষের যে ভোটের যে ফলাফল, সেটি তাতে জনগণের রায়ের প্রতিফলন ঘটেছে।
এখন কোনো আসনে ব্যত্যয় হতে পারে, কিন্তু সেটা প্রমাণ করতে হবে। জামাত ইসলামী বলেছে যে 32টি আসনে তাদের জয়ী প্রার্থীকে হারানো হয়েছে। বিএনপির পক্ষ থেকেও এরকম অভিযোগ আছে, কিন্তু বিএনপি নির্দিষ্টভাবে আসনের কথা বলেছে বলে আমার জানা নেই। হেলাল ভাই বলতে পারবেন যে বলেছে কিনা। তবে বিএনপি তো 2/3 আসনে জয়ী হয়েছে, সুতরাং সেখানে বলা। সাংবাদিক হিসেবে আপনার কাছে নিশ্চয়ই তথ্য আছে, জামায়াত এবং বিএনপি কি বলছে সেটির বাইরেও। আপনার কি মনে হয় এবারে নির্বাচন, সমঝোতা নির্বাচন, এই ধরনের কথা না, কেন ছড়াচ্ছে? এটা আমার মনে হয় না। তাহলে এটা হবে নির্বাচনকে অগ্রাহ্য করা, অস্বীকার করা, এবং আমরা যে 3টি নির্বাচন দেখেছি তার এই ধারাবাহিকতা, এটি কোনোভাবেই নয়। তবে এই যে রাজনৈতিক মহলে প্রশ্নগুলো, জি, এর উত্তর সংশ্লিষ্ট দলগুলোর দেওয়া উচিত, কেন এই প্রশ্নগুলো এসেছে। আর ঢাকা শহরে, বিশেষ করে ঢাকা শহরে আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা এত তীব্র, এবং যারা জয়ী হয়েছেন, যারা পরাজিত হয়েছেন, তাদের ব্যবধানটা খুব কম। আপনি ধরেন আবার কোনো কোনো ক্ষেত্রে, যেমন ববি হাজ্জাদ যেখানে যে জয়ী হয়েছেন, সেখানে তার যে প্রতিদ্বন্দ্বী মাওলানা মামুনুল হক, তাকে জয়ী ঘোষণা করা হয়েছিল, মানে টেলিভিশনে এই ধরনের খবর এসেছিল। আবার এর বিপরীত ঘটনাও ঘটেছে। তাই সুতরাং এইসব কারণে আমার মনে হচ্ছে যে এটি গুজব, এর মধ্যে সত্যতা প্রমাণ না পাওয়া পর্যন্ত আমরা গুজবে ধরে নিতে চাই। আর এটি সমঝোতার নির্বাচন না, এটি এক ধরনের অবিশ্বাসের নির্বাচন বলতে পারেন, কারণ কেউ কাউকে বিশ্বাস করেনি। কেউ কাউকে কি কোনো নির্বাচনে বিশ্বাস করে জানো সোহরাব হাসান? তাহলে বাংলাদেশের সব নির্বাচনই মোটামুটি অবিশ্বাসের নির্বাচন বলতে হবে আমাদের। আমরা একটু জনাব আজিজুল বারী হেলালের কাছে যেতে চাই। গুজব নিয়ে যেহেতু কথা হচ্ছে, আরেকটি গুজব বেশ শক্তিশালী বাজারে, ছোট করে যদি উত্তর দেন, যে বলা হচ্ছে যে খলিলুর রহমান সাহেবকে যে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে, এটি আসলে বিএনপিকে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার পুরস্কার হিসেবে তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। তিনি বলেছেন যে তিনি নিজের ইচ্ছায় মন্ত্রী হননি। তিনি কার ইচ্ছায় মন্ত্রী হলেন তাহলে? আমরা প্রথমে খলিলুর রহমানদের বিরুদ্ধে কিন্তু বিএনপি কিছু কথা বলেছিল, আপনারা জানেন, তাই না? এখন আপনি এই জন্য বলছেন যে কেন খলিলুর রহমানকে আমরা পররাষ্ট্র মন্ত্রীটা দিলাম, এরকমই একটা আপনার প্রশ্নটা হবে। জি, তাছাড়া তিনি অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, অনেকে বলছেন একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টও আছে। সেটা বলতে পারেন। এখন আমি খলিলুর রহমানের এই উত্তরটা আমি একবার বলেছি যে দেখেন, বিএনপির যে পররাষ্ট্র নীতি, এটার সাথে খলিলুর রহমানের যে নীতি, যখন তিনি ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, আমাদের মিল ছিল না, হয়তোবা বা সত্যি মিল ছিল না। এখন আমাদের যে পররাষ্ট্র নীতি, এটার সাথে হয়তো খলিলুর রহমান সাহেবের ঐক্যমত হয়েছে, তিনি হয়তো আমাদের পররাষ্ট্রনীতিটা মানছেন, এই জন্য তাকে আমরা তো পররাষ্ট্রমন্ত্রী করেছি। সুতরাং এখানে যে কারো কথায় বা কারোর প্রভাবে আপনি গুজব হিসাবে ধরে নিতে পারেন, অথবা আপনার একটা অনুমান থেকেও বলতে পারেন। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে বিএনপিতে তার চেয়ে যোগ্য পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো কোনো আমাদের ব্যক্তি যে ছিলেন না? পররাষ্ট্র নীতি এবার যে বাংলাদেশ ফার্স্ট, এই যে পররাষ্ট্র নীতি, এছাড়াও আরো কিছু বিষয় আছে, সেসব বিষয়ের সাথে খলিলুর রহমানের সাথে ঐক্যমত ছিল না যখন ইউনূস সরকার ছিল। এখনো তো সেই জায়গাটা ঐক্যমত হয়েছে। সুতরাং এবং তাকে বিএনপি যোগ্য মনে করেছে, কারণ জবাবদিহিটা বিএনপিকেই করতে হবে। পররাষ্ট্র বিষয়ে কোনো ফেইলারকে বিএনপিকেই জবাবদিহিটা করতে হবে। অর্থাৎ বিএনপি জানে যে কোন ব্যক্তিকে দিয়ে তিনি কাজটা করতে পারবেন। জবাবদিহিটা যেহেতু বিএনপি করবে, সুতরাং তিনি যে লোকটাকে তিনি মনে করেন যে তার কাজটা করতে পারবেন, কাজটা তো বিএনপি করবে, বিএনপি সরকারের করতে হবে, বিএনপিকে অ্যাকাউন্টেবল হতে হবে জনগণের কাছে। সুতরাং তিনি তার যোগ্য লোকটিকেই দিবেন, এইটা হলো একটা কথা। আরেকটা হলো যে নির্বাচন নিয়ে আপনারা যে গুজবের কথা বলছেন, দেখেন এই যে সুরাব ভাই খুব সুন্দর নাইসলি বলছে, আই থ্যাঙ্কস টু সুরাব ভাই, যে আমাদের এই এত বড় অর্জনকে, 24-এর গণ অভ্যুত্থানকে এইভাবে যদি আপনারা মেলাইন করেন, স্টিগমা লাগাই দেন যে নির্বাচনটা আসলে এই যে আপনার সমঝোতার নির্বাচন। দেখেন, গুজব তো আমরা শুনেছি যে দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা গেছে, তাকে স্পিরিচুয়াল একটা পাওয়ার বানানোর জন্য এই গুজবটা ছড়ানো হয়েছিল, তাই না? তো অসম্ভব একটা বিষয় না। এরকম আপনার ওই যে করোনা ভাইরাসের সময় অনেক গুজব ছড়িয়েছিল, টিকা দেওয়া যাবে না, তাহলে মানুষ নাকি বানর হয়ে যাবে, তাই না? এরকম কত গুজব ছিল। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন এরশাদ বিরুদ্ধে আন্দোলন তুঙ্গে, এরশাদ পর অবস্থায় আমি হলে এসে শুনলাম যে আমাদের এক হলের বড় ভাই, তিনি নাকি বঙ্গভবনে গেছেন প্রেসিডেন্টের শপথ নিতে, কি পকেটে তার 5 টাকা আছে, আমাদের হল থেকে বঙ্গভবনে যেতে 5 টাকা লাগতো, আমি ফজলুল হকের ছাত্র ছিলাম, 4-5 টাকা লাগতো।
হলে আমি তো অবাক, আমাদের হলের অর্ধেক ছাত্র বিশ্বাস করেছে যে এই বড় ভাই একসময় আর কি আপনার এই যে এরশাদের রাজনীতিতে জড়িত ছিল, তিনি হলে থাকতেন, তিনি চলে গেছেন এরশাদের বদলে, এরকম একটা গুজব ছড়াই দিচ্ছে হলে, বুঝছেন? গুজবের কোনো অর্থ হয় না। জি, আপনি যে বাংলাদেশের গুজবটা জনগণও কি বলছেন সমঝোতার গুজব, এইটা কিন্তু আপনার হলের ছাত্রদের মতো বাংলাদেশের জনগণও কি এই গুজব বিশ্বাস করছেন কিনা? না না, এই গুজব বিশ্বাস করার কোনো কারণ, আপনি যদি সুরাব ভাই খুব নাইসলি বলছেন যে এটা তো গুজব, দেলোয়ার হোসেন সাইদি কি আপনার দেখা গিয়েছিল চাঁদে? আমি মনে করি না যে বাংলাদেশে এই মতো একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল টু দ্য অল, অ্যাকসেপ্টেবল টু অল, নট অনলি ডোমেস্টিক্যালি, অলসো ইন্টারন্যাশনালি এই নির্বাচনটা আমরা সাকসেসফুল। এই 24-এর গণঅভ্যুত্থানে আমরা যে ভোট দিতে পারতাম না, পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারতাম না, পছন্দের ব্যক্তিকে নেতা বানাতে পারতাম না, সেটা হয়েছে না। রুমিন ফারহানা স্বতন্ত্র থেকে হয়েছে, আমাদের স্বতন্ত্র থেকে 8 থেকে 10 জন হয়েছে। আপনি দেখেন যে নির্বাচনটা কত কম্পিটিটিভ নির্বাচন হয়েছে। আপনার এই বাংলাদেশ 73 সালের পর থেকে এই পর্যন্ত যত নির্বাচন হয়েছে, 91 সালের নির্বাচনকে আমরা একটা স্ট্যান্ডার্ড নির্বাচন মনে করি, এরপরে এই নির্বাচনটাকে আপনাকে স্ট্যান্ডার্ড মনে করতে হবে। এটা আমাদের জাতি হিসেবে একটা গর্ব। জনাব সাইদিকে চাঁদে দেখা যেমন অসম্ভব, এই নির্বাচন সমঝোতা নির্বাচন সেটিও একই ধরনের অসম্ভব। আমি পরের প্রশ্নে যেতে চাই, সেটি হচ্ছে যে সাংবাদিক জনাব নুরুল কবির একটি টক শোতে বলেছেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, যে অনেকে নাকে রুমাল চেপে বিএনপিকে ভোট দিয়েছে কেননা চাঁদাবাজির দুর্গন্ধ নাকে লেগেছে। এর মাঝে বিএনপির একজন মন্ত্রী কোনটা চাঁদাবাজি কোনটা না তার একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন এবং এটি বেশ আলোচনায় এসেছে। আমার প্রশ্ন হচ্ছে যে মন্ত্রীর এই ব্যাখ্যা কি পরোক্ষভাবে চাঁদাবাজিকে বৈধতা দিবে কিনা? না, আমি মনে করি যে মন্ত্রীর কথাগুলোটা এটা সমঝোতার মাধ্যমে চাঁদাবাজি এটাকে সমর্থনযোগ্য না, কিন্তু উনি যেটা বোঝাতে চেয়েছেন তার সাথে আমরা যে কথা বলেছি, যে বোঝাতে চেয়েছেন যে শ্রমিক কল্যাণ একটা তহবিল থাকে, আপনার ওই যে কি জানো মালিক কল্যাণ তহবিল থাকে, ওইখানে ওরা ওই যে মান্থলি ওদের ওয়েলফেয়ারের জন্য কিছু চাঁদা টাদা দেয়, এইটাকে সে বোঝাতে যে ইলাবোরেট করতে যে ব্যাখ্যাটা এরকম এলোমেলো কথা হয়ে গেছে সমঝোতা। এইটা এই চাঁদাবাজিকে কিন্তু সে সবসময় বলছে চাঁদাবাজি, পরে সে একটা স্টেটমেন্ট দিচ্ছে কোনটা চাঁদা কোনটা চাঁদাবাজি। চাঁদাবাজিকে যে বরদাস্ত করা হবে না, শুধু মন্ত্রী মহোদয় না, আমাদের প্রাইম মিনিস্টারই তো বলছেন। এখন নতুন করে চাঁদাবাজির সংজ্ঞা ঠিক করার কেন দরকার? না, এটা সংজ্ঞা দিচ্ছেন তো একটা, আপনার সাথে আমি কথা বলার এক পর্যায়ে আমি বলছি যে গুজবটা কাকে বলে। এখন এটাকে যদি আপনি কোনো একটা অংশ কেটে নেন বা যে কোনোভাবে আমার একটা কথাকে আপনি করতে পারেন, আমি মন্ত্রী যদি এটা যেটা বলছে সমঝোতার মাধ্যমে হলে নন, এইসবের সাথে আমি একমত না, আমি মন্ত্রীর এই কথার সাথে একমত না, কিন্তু তিনি কিন্তু এটা মিন করেছেন যে চাঁদাবাজিকে কোনোভাবে বরদাস্ত করা হবে না। এটা আমরা বিএনপি আমাদের সমঝোতার মাধ্যমে হলে সেটি ওইটা বললাম শ্রমিক কল্যাণ তহবিল একটা আছে, যে আপনাদের সাংবাদিক কল্যাণ তহবিল, আপনারা মান্থলি টাকা দেন সেখানে, ওইটা তো চাঁদা দেয়, মাসিক গ্রাহক চাঁদা যেটা, ওইটাকে সে বুঝাইতে চাইছে। কিন্তু কথা যখন সে ইলাবোরেটলি বলতে গেছে, ব্যাখ্যা দিতে গেছে, তখন হয়তো এইটাকে ওইভাবে টেনে আনা যায় তিনি চাঁদাবাজির সংজ্ঞা দিচ্ছে। আসলে বিষয়টা তার না, বিষয়টা উনি যেটা বলছেন, উনি যদি চাঁদাবাজিকে তো সমর্থন করছেন না, উনি চাঁদাবাজি এবং চাঁদার একটা সংজ্ঞা সে দিয়েছে, প্রত্যক্ষভাবে করছেন না, কিন্তু তার বক্তব্যে পরোক্ষভাবে এক ধরনের এখন সেই চাঁদাবাজিকে যদি উৎসাহিত করে এবং এরকম যদি কোনো প্রমাণ থাকে, এবং আমার নিশ্চয় আমাদের বক্তব্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ল এনফোর্সিং শুনছে, যারা এটা তারা অবশ্যই এই চাঁদাবাজিকে, আমাদের প্রাইম মিনিস্টার কি বলছেন, যিনি হেড অফ দ্য গভর্নমেন্ট, তিনি বলছেন থেকে বরদাস্ত করা হবে না, বরদাস্ত শব্দটা ব্যবহার করছেন। তাহলে আপনি এখন মন্ত্রী যেটা চাঁদাবাজি, চাঁদার একটা সংজ্ঞা দিয়েছেন, এটা নিয়ে আর আপনাকে একটু থামাচ্ছি, কিন্তু এই যে প্রধানমন্ত্রী কি বলেছেন সেটি মানে বারবার করে আবার ওই যে শেখ হাসিনার সময়ের মতো হবে কিনা, যে প্রধানমন্ত্রী যা বলেছেন সেটি বক্তব্য, বাকি মন্ত্রীরা আসলে তেমন একটা ব্যাপার না। আজকে কিন্তু আরো একটি খবর এসেছে যে প্রধানমন্ত্রীর নির্দেশে একজন স্কুল ছাত্রকে অপহরণ করা হয়েছিল 1.5 ঘন্টার মধ্যে তাকে। এই ধরনের খবর আসলে কিভাবে নিব সেই আলোচনা আমরা আসব। এটা একটু উত্তর দিয়ে নিন। আমরা একটু রুমিন ফারহানার কাছে যেতে চাই, আমাদের বিরতির সময় হয়ে যাবে। রুমিন ফারহানা আলোচনা শুনছিলেন, প্রথম ভাগে একটা প্রশ্ন করেছিলাম জনাব সোহরাব হাসানকে, যে সরোয়ার্দী উদ্যান, ধানমন্ডি লেক এবং চাঁদপুর সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে মারধর, আটকের ঘটনা ঘটেছে, সেটির ভিডিও এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। পুলিশের যে এত মারমুখী একটা আচরণ, সেটা আসলে কি বার্তা দিল? এটা দুঃখজনক। আমরা ইউনিফর্ম চেঞ্জ করেছি, গভর্নমেন্ট শুদ্ধ চেঞ্জ হয়ে গেছে, নতুন নির্বাচন, নতুন সরকার, কিন্তু এখনো হয়তো ইনস্টিটিউশনগুলো নিজেদেরকে ওভাবে রিফর্ম করতে পারে নাই। আমাদের এই যে 17 মাসের নানান রিফর্মের কথা আমরা শুনেছি, সেখানে কিন্তু
ইনস্টিটিউশনগুলোকেও গঠন করবার জন্য কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, এবং এর মধ্যে পুলিশের উপরে কিন্তু বিশাল রিপোর্ট জমা পড়েছে যে পুলিশকে কি করে নতুনভাবে ঢেলে সাজানো যায়। আমার মনে হয় যে এই রিফর্ম কমিশনের যে রিপোর্ট আছে সেটা নিশ্চয়ই সরকারের হাতেও আছে, সেখান থেকে যেগুলো বাস্তবায়নযোগ্য, যেগুলো সত্যিকার অর্থে পুলিশের মধ্যে পরিবর্তন আনবে, অ্যাটিটিউডে, চিন্তায়, কাজে, মানে ইমপ্লিমেন্টেশনে, সেই বিষয়গুলোকে যদি বাস্তবায়ন করে সরকার, তাহলে আদতে কিন্তু সরকারেরই লাভ হবে। আমি আপনার এখানে আসবার আগে আরেকটা টক শোতে কথা বলছিলাম, আমি সেখানে 21শে ফেব্রুয়ারি নিয়ে যথারীতি প্রশ্ন এসছে। আমার কাছে মনে হয়েছে যে দল পাল্টায়, সরকার পাল্টায়, কিন্তু প্রতিষ্ঠানগুলো, যেগুলো পুলিশ বলেন, প্রশাসন বলেন, তাদের কিন্তু যে নীতিগত চরিত্র সেটা হচ্ছে সরকারি দলের হয়ে সবসময় কাজ করা। মানে সরকারি দল যতটুকু না চায়, যে বলেন না যে ধরে আনতে বললে বেঁধে আনে, তো আমাদের প্রশাসন এবং পুলিশের চরিত্রটা অনেকটা ওরকম। যদি বলে ধরে আনো তাহলে বেঁধে আনবে। ধরুন আজকে শিক্ষামন্ত্রী একটা চমৎকার কথা বলেছেন, আমার ভালো লেগেছে, যে সন্ধ্যার পরে যদি ইয়াং ছেলেদেরকে রাস্তায় অযথা ঘোরাঘুরি করতে থাকে পুলিশ প্রশ্ন করবে। এটা কিন্তু ভালো উদ্যোগ, কারণ আমরা গত কয়েক বছরে লেখাপড়ার যে হাল দেখেছি এবং ইয়াং জেনারেশনের মোবাইল আসক্তি, মোবাইলের গেম আসক্তি, 4 জন মিলে মোবাইলে গেম খেলা, মানে আমি তো গ্রামে কাজ করেছি গত 9 বছর, গ্রামের একটা ইয়াং জেনারেশনের পুরো ক্যারেক্টার পাল্টে গেছে। হ্যাঁ, তারা পড়াশোনা করতে হয় না সেরকম, মা বাবার আমাদেরকে এসে প্রশ্ন করে যে শুধু মোবাইল নিয়ে সারাক্ষণ তারা থাকে। সো এই যে ইয়াং ছেলেদের ব্যাপারে একটা বার্তা দিল আমাদের শিক্ষামন্ত্রী, এখন পুলিশ যদি গিয়ে প্রথমেই পেটায়, পুলিশ যদি গিয়ে কোনো ছেলেকে বলে তোমার চুল লম্বা কেন বলে পেটায়, কথার কথা বলছি আমি, মানে ধরে আনতে বলে বেঁধে আনার উদাহরণ দিচ্ছি, ওই সাথে সাথে কিন্তু গভর্নমেন্টের এই ভালো উদ্যোগটাও বা মন্ত্রীর এই ভালো কথাটাও মুহূর্তের মধ্যে খারাপ একটা দৃষ্টান্তে পরিণত হবে। সো এই জন্য আমি বলি সরকারকে তার নিজের স্বার্থেই প্রশাসনকে নিরপেক্ষ হবার বার্তা দেওয়া উচিত। ধরুন আমার ঘটনায় যদি পুলিশ তো অন স্পট ছিল, সাথে সাথে কারা ওই দখল করেছে, এই ভিডিওর ভাই এটা সবাই দেখেছে, বাংলাদেশের এমন কোনো মানুষ নাই মোটামুটি সচেতন তারা ওই ভিডিও দেখে নাই। সো পুলিশও জানে ওখানে কারা কারা এই দখলদারি কাজটা করেছে। সাথে সাথে যদি তাদের গ্রেফতার করতো, আপনি বলেন তো সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হতো নাকি হতো না? সরকার কি তার গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন লেভেলের কর্মীদের অপকর্মকে বাঁচাতে গিয়ে নিজের ঘাড়ে দোষ নেবে, নাকি সরকার আইনের শাসন প্রতিষ্ঠা, সকলের জন্য আইন সমান, এটা প্রতিষ্ঠা করবার অ্যাটলিস্ট দৃশ্যমান কিছু উদ্যোগ নেবে? এই চয়েসটা কিন্তু সরকারকে মেক করতে হবে। চাইলে কিন্তু সরকারের পক্ষ থেকে যারা টকশো করেন তারা যদি কিন্তু দিয়ে বিষয়টাকে ডিফেন্ড করার চেষ্টা করতে পারেন, তাহলে কি হবে জানেন, আরো 10টা আসনে উৎসাহিত হবে। শুধু তো আমার আসন না, আরো 88টা আসনেই বিরোধী দলের নেতাকর্মী আছে, এমপি আছে, সেই 88টা আসনকে উৎসাহিত করবে। কিংবা যেই আসনে হয়তো সরকারি দলের এমপি আছে সেখানে কি অন্য দলের লোক নাই, অন্য দলের নেতাকর্মী নাই, তাদের উপর জুলুম করতে উৎসাহিত করবে। কিন্তু যদি কিন্তু ছাড়া, দিস ইজ নট পারমিসেবল, ফুল স্টপ, এটা যদি হয় সরকারের বার্তা, শুধু কথায় না কাজে, তাহলে কিন্তু এই বার্তাটা অটোমেটিক্যালি ট্রিকল ডাউন করবে এবং এই বার্তাটা প্রশাসনের সর্বত্র ছড়িয়ে যাবে যে এই সরকার মুখে যা বলে কাজেও সেটা করে দেখায়। ধরুন আমার ঘটনাটা অসম্ভব আলোচিত এবং সরকার মাত্র ওথ নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল না পুলিশকে ফোন দিয়ে বলা যা হয়েছে নিরপেক্ষ ইনভেস্টিগেশন করো, ভিডিও আছে আমরা দেখেছি, সেই অনুযায়ী ব্যবস্থা নাও? এটা বললেই কিন্তু আমার পুলিশ, আমার ওসি এত ভয় পায় না, আমার এসপি 14 বার ফোন করে বলে না যে আমি পেনাল কোডে মামলা দেন, দ্রুত বিচার আইনে দেওয়া যাবে না। আপনি বোঝেন, কারণ তাদের কাছে তো পরিষ্কার বার্তা যায় নাই। তারা জানে যে আওয়ামী লীগও তো মুখে মুখে বলছে আইনের শাসন আছে, আওয়ামী লীগও তো মুখে মুখে বলছে প্রশাসন নিরপেক্ষ, তো এই সরকারও তো তাই। সুতরাং আমাকে সরকারকে সার্ভিস দিয়ে যেতে হবে প্রতি মুহূর্তে। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে একটা চমৎকার এক্সাম্পল বিএনপি সেট করতে পারতো, 21শে ফেব্রুয়ারিতেই পারতো। আমি বলেন আমার জায়গায় যে কেউ হইলেও এই কাজটা করা যেত। চাঁদপুরেও সম্ভবত এরকম একটা ঘটনা ঘটেছে। এই দুটো জায়গায় কিন্তু চমৎকার এক্সাম্পল সেট করতে পারতো। কিন্তু ওই যে ইগো বা অহংকার বা ঠিক আছে আমি তো চাই আমার নেতা কর্মীরা এরকম করলে পার পাক, এই যে পার পাক, এটা কিন্তু দিন শেষে সরকারকে একেবারে ঝাঁঝরা করে দেয়। আওয়ামী লীগকে কিন্তু 5 তারিখে আর খুঁজে পাওয়া যায় নাই। আওয়ামী লীগ কিন্তু দল হিসাবে অনেক আগে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে।
আমার একটা বই প্রথমা থেকে বেরোবে খুব শীঘ্রই, সেখানে আমি বলেছিলাম যে পুলিশ প্রশাসন দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ঠিকই, কিন্তু শেখ হাসিনার একজন রাজনীতিবিদ হিসেবে মৃত্যু হয়েছে আরো অনেক আগে। বিএনপিকে ঠিক করতে হবে তারা পুলিশ প্রশাসন দিয়ে আওয়ামী লীগের কায়দায় বিরোধী দলের বা বিরোধী মতের মানুষকে চুপ করিয়ে ক্ষমতা লিঙ্গার করবে, নাকি যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নীতি ছিল, ক্ষমতা ছেড়ে দেই, কোনো অসুবিধা নেই, আমি বিরোধী দলে থাকবো, আমি জেলে যাব, কিন্তু তারপরে দেশের স্বার্থ মানুষের স্বার্থের সাথে আপোষ করব না। এইটা এই দলের প্রিন্সিপাল হবে, এটা দলকে এবং সরকারকে ঠিক করতে হবে। জি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানা সম্পর্কে। ব্যারিস্টার রুমিন ফারহানাকে আজকে টকশোতে যেসব প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নগুলি কতটা যৌক্তিক ছিল সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানাকে 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিতে দেওয়া হয়নি, তাকে বাধা দেওয়া হয়েছে। সেই বিষয়ে তাকে প্রশ্ন করলে যে কোনো এমপিকেই তো কোনো প্রকার ফুল দিতে বাধা দেওয়া হয়নি, কিন্তু আপনাকেই কেন দেওয়া হলো? রুমিন ফারহানা বলেন, আমি হয়তোবা স্বতন্ত্র প্রার্থী কিংবা বিরোধী দলীয় প্রার্থী, সেই কারণে আমাকে ফুল দিতে বাধা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এবং রুমিন ফারহানা যখন মামলা করছেন, সেই মামলার পরিপ্রেক্ষিতে তারাও একটি কাউন্টার মামলা করছে। প্রিয় দর্শক, এইসব ভিডিও ফুটেজ দেখে আপনার কী মনে হলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।